আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল দিশাস ডায়েরি। আবারও ফিরে এলাম আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটি হবে নতুন বই নিয়ে। হ্যাঁ, আমার বইয়ের কালেকশনে আরো কিছু নতুন বই যুক্ত হয়েছে, সেগুলোই আজ আমি আপনাদেরকে দেখাবো। আমার মনে আছে যে আমি প্রায় বেশিরভাগ ভিডিওতে আমি বলি যে আমি নতুন কোনো বই কিনছি না, কারণ দেখা গেছে যে আমার যে পুরনো বইগুলো আছে কালেকশনে সেগুলি আমি এখনো পড়ে শেষ করতে পারিনি। দেখা গেছে যে প্রায় ১-১.৫ বছর আগের পুরানো বই হয়তো কালেকশন হয়েছে, এরপরে হয়তো আমি আরো বই কিনেছি, দেখা গেছে ওটা পড়তে গিয়ে আবার ওগুলি হয়তো পড়িনি, ভেবেছি যে পরে পড়বো বড় বই, মানে এইসব চিন্তা ভাবনা করে দেখা গেছে কি পড়াটা হয়নি। তো আস্তে আস্তে পড়বো এরকম ভেবেছি। আর সবচেয়ে বড় কথা, আমি আগেও বলেছি যে আমার বিয়ের পরে অ্যাকচুয়ালি সংসার, তারপর ব্যবসা, মানে এইসব জিনিস নিয়ে হয়েছে কি আমার বই পড়াটা অনেক কমে গেছে। দেখা যায় যে বই পড়ার সময়ই পাই না, আবার বই পড়ে রিভিউ লেখা সেটা তো আরো বেশি সমস্যা হয়। তারপর আমি চেষ্টা করি যে যে বই পড়ি সময় লাগুক, তারপরে চেষ্টা করি যে একটা ভিডিও বানিয়ে আমি দেই, কারণ যেহেতু আমার ভালো লাগে। আমি আগেও বলেছি, হ্যাঁ, যখন বিয়ের আগে দেখা গেছে যে আমি অনেক বই কিনতাম, তো তখন দেখা যেত কি একসাথে যদি আমি ৮-১০টা বইও কিনতাম, তারপরে সেগুলি শেষ হয়ে যেত এবং অফার দেখলে না আমার খালি মনে হতো কি বই কিনি বই কিনি। কিন্তু এখন এমন একটা অবস্থা হয়েছে যে কালেকশনে পুরনো বই এতই জমেছে যে অফার আসলেও না চোখ বন্ধ করে রাখি যে না বাবা, অফার থাকুক কিন্তু আমি কিনবো না, কারণ আমার লাভ কি, আমি তো বই পড়তে পারছি না, যেগুলো আগে আছে সেগুলো শেষ করে নিই, পরে কিনবো। কিন্তু মাঝে মাঝে এমন কিছু অফার আসে যেগুলো আসলে মানে স্কিপ করা যায় না। তো সেরকম একটা অফার, হ্যাঁ, বাংলা বাজার বুকস দিয়েছিল কিছুদিন আগে। সেটা হচ্ছে ৫৫% ডিসকাউন্টে চিরকুট প্রকাশনীর নতুন বই। এমনিতেই চিরকুট প্রকাশনীর বইয়ের প্রতি আমার দুর্বলতা আছে। আমি সবসময় এটা বলি যে তাদের প্রোডাকশন, তাদের কন্টেন্ট আমার কাছে খুবই ভালো লাগে। যে বই যেগুলি থাকে, বইয়ের কন্টেন্ট কাহিনীগুলি অনেক সুন্দর থাকে, সেটা অনুবাদ হোক বা মৌলিক। তো যখন দেখলাম যে মানে ৫৫% ডিসকাউন্টে ৪টা নতুন বই পাওয়া যাচ্ছে, তখন সেটা আমি কিভাবে মানে স্কিপ করি? সম্ভব না। ভাবলাম যে কিনি, পড়বো, পড়তে পারবো। একটা সময় না একটা সময় তো পড়বোই। তাই আমি বইগুলি কিনেছি। তো এখন আমি সেই বইগুলো আপনাদেরকে দেখাচ্ছি যে ৫৫% ডিসকাউন্টে এই চিরকুটের কি কি বই আসলে আমি পেয়েছি। তো প্রথমে আমি দেখাবো আম, হুম জেনেসিস ক্রিস কার্টারের বই, অনুবাদ করেছেন ইমতিয়াজ আজাদ। ক্রিস কার্টারের ফ্যান মানে অ্যাকচুয়ালি আমি হয়েছিলাম কবে, যখন তার প্রথম বই পড়েছিলাম ক্রুসিফিক্স কিলার। ওই বইটা পড়ে আসলে আমার কাছে খুব ভালো লেগেছিল। মানে আমি তো একটু টান টান থ্রিলার বা মানে ওই ধরনের বই আমার পছন্দ, এবং সিরিয়াল কিলিংটাও ভাল লাগে। তো এই মানে ক্রুসিফিক্স কিলারটা অ্যাকচুয়ালি সিরিয়াল কিলিং নিয়ে ছিল, কিন্তু শেষে দিয়ে আমার ভিলেনের জন্য খুবই খারাপ লেগেছে। মাঝে মাঝে মনে হয় কি আসলে সব ভিলেন না খারাপ না, মানে খারাপ ভিলেন তো খারাপই, কিন্তু ভিলেন কি সবাই যে বলে না যে উম, মানুষ কখনো ভিলেন হয়, মানে ভিলেন কখনো জন্ম নেয় না, সে পরিস্থিতির কারণে ভিলেন হয়। তো ওই যে ক্রুসিফিক্স কিলার যেটা ছিল সেটাতে আসলে তাই দেখিয়েছিল যে মানে পরিস্থিতির কারণে সে কিভাবে কিলার হয়ে যায়। এবং হ্যাঁ, এই জিনিসটা ঠিক যে আমি ক্রিস কাটের পরে যখন আরেকটা বই পড়েছিলাম সেটাতে কিন্তু এমনই দেখানো ছিল যে একটা পরিস্থিতির কারণে। তো আমি জানি না এই বইটাতে অ্যাকচুয়ালি কাহিনী কেমন, কিন্তু যদি সেরকম কাহিনী হয় যে পরিস্থিতির কারণে ভিলেন হয়েছে, তাহলে আসলে কাহিনীটা অনেক মজার হবে। কারণ এই ধরনের কাহিনী না আমার ভালো লাগে, যে আসলে মানুষ তো সব ভালো হয়ে জন্ম নেয়, কিন্তু পরিস্থিতির কারণেই আসলে অনেক সময় মানুষের মানে মানুষ ভিলেন হতে বাধ্য হয়। অনেকে আছে যে ভিলেন হতে চায় না, বাধ্য হয়ে হয়তো ভিলেন হয়, যদিও হওয়া উচিত না, কিন্তু আসলে পরিস্থিতি কখন কাকে দিয়ে কি করায় সেটা কেউ বলতে পারে না। তো এই বইটার ফ্ল্যাপের কাহিনীটুকু আমি সংক্ষেপে বলছি, ফ্ল্যাপে যেটা আছে সেটা বলছি। রবার্ট হান্টার যখন ঘটনাস্থলে পৌঁছালো, তখনও আঁচ করতে পারেনি সে ঠিক কি দেখতে যাচ্ছে। সারা জীবন যেসব কেসে কাজ করেছে তার কোনোটাই এর ধারে কাছেও আসে না। যখন ময়নাতদন্তে বেরিয়ে এলো ভিকটিমের লাশের ভেতরে খুনি রেখে গেছে একটা নোট, সবকিছু আরো ঘুট পাকিয়ে গেল। কয়েকদিনের মাথায় পাওয়া গেল আরেকটা লাশ। খুনের কায়দা একেবারে আলাদা, কিন্তু হিংস্রতায় যেন সে একই হাতের ছোঁয়া। হান্টারের ভয়কে সত্যি করে কবিতার আরেকটা অংশের সন্ধান মিলল মৃতদেহের সাথে। অর্থাৎ খুন দুটো একই সুতোয় গাঁথা। শহরে আবির্ভাব হয়েছে নতুন এক সিরিয়াল কিলারের, এমন এক খুনি যে খুন করে নিখুঁত পরিকল্পনায়, যার জন্য মৃত্যুর আগে ভিকটিমের মনে ভয়ের কাঁপনটাই সবচেয়ে জরুরি। যে মনে করে মানুষকে কিছু শেখাতে হলে মৃত্যুর চেয়ে বড় পাঠশালা আর কিছু নেই। কোনো প্রকার ফরেন্সিক আলামত বা সূত্র না থাকলেও রবার্ট হান্টারকে খুঁজে বের করতে হবে এই নৃশংস ঠান্ডা মাথার খুনির পরিচয়। হুম
অ্যাকচুয়ালি কিন্তু আমার মনে হয় যারা সিরিয়াল কিলার তারা না আসলে ঠান্ডা মাথার খুনিই হয়। কারণ তাদের মধ্যে দেখা যায় কি তারা একটা নিয়ম মেনে খুন করে, তার নিয়ম মেনে যারা খুন করে তারা অবশ্যই ঠান্ডা মাথায় খুন করে। হ্যাঁ, উত্তপ্ত মস্তিষ্কে যারা খুন করবে তারা তো নিশ্চয়ই সবকিছু মেনে করবে না। আর সিরিয়াল কিলার করে যা দেখলাম যে বেশিরভাগই মানে সাইকো থাকে, অ্যাকচুয়ালি সাইকোরাই এই কাজ করতে পারে, সাইকো না হলে তো এরকম ভয়ঙ্কর কাজ করা সম্ভব না। তো এখানে আবার বলা হয়েছে যে মানে সে কোনো সূত্রও রাখছে না। আর সবচেয়ে অদ্ভুত কথা যেটা সেটা মানে যে সে মনে করে যে মৃত্যু সে মানে কোনো কিছু মানুষ যদি শেখানো হয়, মানে শেখানো যদি ইচ্ছা হয় তাহলে সেটা মৃত্যুর চেয়ে বড় পড়াশোনা নাকি আর কিছু নেই। ভাই মরে গেলে তো মরেই গেল, মরে গেলে আবার সে কি শিখলো? সে মরে নাকি আপনি শাস্তি দিতেন বা কিছু দিতেন তাহলে হয়তো তার একটা শিক্ষা, তো মরে গেলে সে কি শিক্ষা পাবে? সে তো নাই আর, বুঝলাম না। তবে হ্যাঁ এটা মনে হচ্ছে সম্ভবত ক্রিস কেলের সবচেয়ে বড় বই, মানে চিরকুট এটাই বলেছে সম্ভবত, আমি নিজেও নিশ্চিত না তাই এটা বললাম। আচ্ছা, তো তারপর যেটা রয়েছে সেটা হচ্ছে দ্য বোরড, চান হো কেই, অনুবাদ বিমুগ্ধ সরকার রক্তিম। আচ্ছা, উপরে একটা ট্যাগলাইন আছে সেটা হচ্ছে হংকং বদলায় কিন্তু অপরাধ অপরাধ একই রয়ে যায়। বাহ, কথা কি! এই বইটার ফ্ল্যাপটি মানে পড়ে নিচ্ছি। হংকংয়ের বিখ্যাত ডিটেকটিভ কোয়ান চুন ডগের দীর্ঘ 50 বছরের কেরিয়ারে 6টা কেস রয়েছে দ্য বোরড গ্রন্থে। 6টা কেস হংকংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়গুলোর সাথে পাঠকদের পরিচয় করিয়ে দেবে। 1967 সালের বামপন্থীদের দাঙ্গা, 1977 সালে পুলিশ ফোর্সের সাথে দুর্নীতি কমিশনের বিরোধিতা, 1989 সালের থিয়েন আনমেন স্কোয়ার আন্দোলন, 1977 সালের ক্ষমতার হস্তান্তর আর বর্তমান 2013 সাল। কি নেই এতে? আছে কমিউনিটিস, দাঙ্গাবাজ, নৃশংস গ্যাংস্টার, শহরের নিয়ন্ত্রণে থাকা অসাধু ব্যবসায়ী, তারকা হরলোভে সব বিকিয়ে দেয়া পপ গায়িকা, রাজনৈতিক ক্ষমতার হাত বদলে বিপদে পড়ে যাওয়া সাধারণ মানুষ। দ্য বোরড অসাধারণভাবে ফুটিয়ে তুলেছে হংকংকে, সেই সাথে দেখিয়ে দিয়েছে চোখ ধাঁধানো এই শহরের অতীত আর বর্তমান কতটা সুনিপুণভাবে গাঁথা। আচ্ছা, তো এই বইটার কথা যদি মানে আমি কিছু বলি সেটা হচ্ছে এই রাইটার হচ্ছে হংকং, মানে যারা হ্যাঁ হংকং এর রাইটার। তো বড় কথা কি, আমি যখন আসলে মানে বই পড়া শুরু করতাম ছোট থাকতে, তো আমি মূলত মানে বাঙালি লেখকদের বই পড়েছি এবং বিদেশি হ্যাঁ অনেক অনুবাদ আমি পড়েছি। তবে আমার যতদূর মনে পড়ে আমি হংকং এর কোনো রাইটারের বই পড়িনি বা আমার জানা নেই যে হংকং এর কোনো রাইটারের বই অনুবাদ হয়েছে নাকি এর আগে। তবে হ্যাঁ, ওনার বই নাকি অনুবাদ এর আগে হয়নি, ওনার বই এটাই প্রথম। এটির নাম কি, চান হোকেই, বাবা এদের নাম কি বলবো। তো যেমন আমি যখন প্রথমে জাপানিজ থ্রিলারের প্রতি নিয়েছিলাম আমি ভেবেছিলাম যে আমার কাছে সে ভালো লাগবে না হয়তো, কিন্তু কেগুয়ে হিরাশিনের তো আমি রীতিমতো ফ্যান হয়ে গেছি সে বইটা পড়ে। এবং এরকম মনে হয়েছিল যখন তুর্কি রাইটার এলিফ শাফাকের বই পড়েছি তখন আবার তুর্কি মানে ওনারও লেখা ভালো লেগেছে। তা এটা বলা যায় না আসলে যে এই দেশের রাইটারের লেখা ভালো লাগবে না, সেটা না, আসলে প্রত্যেক দেশে ভালো ভালো রাইটার রয়েছে। এবং এই বইটাতে নাকি 6টি মানে কাহিনী রয়েছে, মানে তার সত্যিকারের এটা কি মানে রাইটার লিখেছে না কারো সত্যিকারের জীবনের কাহিনী নিয়ে লিখেছে জানি না। তবে এখানে যেটা মানে অনুবাদ যেটা বলেছে সেটা সে বলেছে যে কেইকো হিগাশিনোর যারা ফ্যান তাদের কাছে নাকি এই বইটা অনেক ভালো লাগবে। যদি সেটা হয়ে থাকে তাহলে অবশ্যই এই বইটা আমার ভালো লাগবে, কারণ আমি কেইকো হিগাশিনোর ফ্যান। তো দেখি প্রথম হংকং এর এক রাইটারের বই, দেখি এই বইটা কেমন লাগে। আচ্ছা, তারপরে রয়েছে দ্য ম্যান মেড অফ স্মোক, অ্যালেক্স নর্থের বই এবং অনুবাদ করেছেন সালমান হক। সালমান হকের অনুবাদ আমার অনেক পছন্দ, আমি আগে সবসময় বলি। তো এই বইটার যেটা ব্যাপার সেটা হচ্ছে হুইস্পার ম্যান। অ্যালেক্স নর্থের যে বইটা আমি প্রথম পড়েছি সেটা হচ্ছে হুইস্পার ম্যান, এবং সেটাও সালমান হককে অনুবাদ করেছিল, চিরকুটেরই বই ছিল, মানে চিরকুট থেকে বের হয়েছিল। তো সেই বইটা আমি বলবো সেটা সাইকোলজিক্যাল থ্রিলার ছিল, কিন্তু বইটা না কেন জানি আমার অতটা ভালো লাগেনি। মানে আমি না মানে ওটার মধ্যে সেরকম ইমোশনের কিছু মানে আমার কাছে মনে হয়েছে যে, কারণ কি মানে জিনিসটা কি হয়েছে ইমোশনের কিছু খুঁজে পাইনি কেন। হ্যাঁ, ছেলে বাবার একটা বন্ড ছিল যদি বলি সেটা ভালো লেগেছে আমার, কিন্তু যে মানে ভিলেন ছিল, ভিলেনের আমি মানে ঠিক তার মানে খুনের ইয়াটা কি, কারণটা কি, মানে একটা কারণ তো থাকে। হ্যাঁ, এটা ঠিক যে সাইকোরা তো কোনো কারণ ছাড়াই খুন করতে পারে, কিন্তু বেশিরভাগ সময় দেখা যায় যে একটা কারণ থাকে, গুপ্ত কোনো কারণ হয়ে থাকে, কিন্তু এখানে আমি আসলে তার কোনো কারণ দেখলাম না, মানে কোনো কারণ ছাড়াই সে খুন করছে বা কিসের জন্য করলো, শেষে কি হলো আমি না আসলে অনেকখানি জিনিসটা বুঝতে পারিনি, যে কারণে আমার বইটা তো ভালো লাগেনি। জানি না এই বইটা কেমন লাগবে। তারপর আমি ফ্ল্যাপ থেকে কাহিনীটুকু বলে নিচ্ছি আগে, দেখি পরে তো পড়বই, পড়লে বুঝবো কেমন লাগে। ড্যানিয়েল গার্ভিকে সারা জীবন তাড়া করে বেরিয়েছে বিভীষিকাময় এক স্মৃতি। শৈশবে আরেকটু হলে কুখ্যাত এক সিরিয়াল কিলার দ্য পাইট পাইপারের সাথে দেখা হয়ে যেত তার। তখন থেকে নিজেকে ক্রিমিনাল প্রোফাইলার হিসেবে গড়ে তোলার জন্য প্রস্তুতি নিয়েছে সে, যেন নিরীহ ভিকটিমদের জন্য ন্যায় বিচার নিশ্চিত করতে পারে।
কিন্তু হঠাৎ একদিন তার বাবার রহস্যজনক মৃত্যু ড্যানিয়েল গার্ভিকে আবার ফিরিয়ে নিয়ে যায় ছোটবেলার সেই দ্বীপে। ঠিক কি হয়েছিল জন গার্ভি? কেন হঠাৎ উধাও হয়ে গেল সে? ড্যানের মনে প্রশ্ন জাগে, শৈশবে দুঃস্বপ্নে দেখা সেই দানব কি তবে আবারও ফিরে এসেছে এতদিন পর? অ্যালেক্স নর্থ তার চিরচেনা শৈলীতে বুনেছেন নতুন এক গল্প, যেখানে আরো একবার বাবা ছেলে সম্পর্কই মূল উপজীব্য। এই উপন্যাস আমাদের শেখায়, অতীতকে ভুলে থাকলেই অতীত মুছে যায় না। দ্য ম্যান মেড অফ স্মোক শুধু একটি রহস্য উদ্ঘাটনের গল্প নয়, বরং একজন মানুষের নিজের অতীত স্মৃতি এবং নিজের ভেতরকার অন্ধকারের মুখোমুখি হওয়ার আখ্যান। একটা কথা কিন্তু মনে দাগ কেটেছে, সেটা হচ্ছে অতীতকে ভুলে থাকলে কিন্তু অতীত বুঝে যায় না। এটা ঠিক, আমরা অনেক সময় অতীতে হয়তো এমন ঘটনা ঘটে আমরা ভাবি যে ভুলে যাই, হ্যাঁ তাহলে হয়তো মানে ভালো লাগবে, বাঁচতে পারবো। হ্যাঁ এটা ঠিক যে আপনি যদি ভুলে যেতে পারেন তাহলে তো অবশ্যই ভালো। কিছু ঘটনা মানুষের জীবনে এমন ঘটে যেটা হয়তো ভুলে গেলেই ভালো, কিন্তু অ্যাকচুয়ালি অতীতকে যে বললাম না যে এখানে লিখেছে যেটা, অতীতকে ভুলে থাকলে কিন্তু অতীত বুঝে যায় না। আপনার অতীতটা কিন্তু ঠিকই থাকবে, কোনো না কোনো ভাবে দেখবেন কখনো না কখনো সেটা ফিরে এসেছে বা মনে পড়ছে, বা কোনো না কোনো কিছু হয়েছে, এরকম হয় যে অতীতটা যে কারণে আবার ফিরে আসে বা মনে পড়ে। আর এখানেও না লিখেছে যে বাবা ছেলের মানে ওই জিনিস আমি বুঝলাম না আসলে, তার বাবার সাথে বা তার সন্তান আছে নাকি আমি জানি না, তার সাথে কি তার কোনো রকম একটা মানে অন্যরকম বন্ডিং এর সম্পর্ক আছে, এই জিনিসটাই কেন বারবার আসছে তার গল্পে জানি না। এখন দেখি এটা পরে কেমন লাগে। সাইকোলজিক্যাল থ্রিলার কিন্তু আমার পছন্দ, কিন্তু সত্যি কথা বলতে হুইসপারম্যানটা আমার কাছে অতটা আসলে ভালো লাগেনি। আচ্ছা, তো এবার লাস্ট বই, এবং এটা এটা বেশি ইন্টারেস্টিং আমার কাছে লেগেছে, সেটা হচ্ছে আপনাকে বইটা দেখিয়ে দিই আপনাদেরকে। বইটার নাম হচ্ছে ড্রাকুল, যে ডেকোর স্টোকার এবং জেরি বার্কার লিখেছেন, আর অনুবাদ অবশ্যই লুৎফুল কায়সার। যে ড্রাকুলা, তারপর ড্রাকুলা দি আনডেড সব তো উনি অনুবাদ করেছেন। ব্রাম স্টোকারের ড্রাকুলার আগের কাহিনী, এটা হচ্ছে মানে ড্রাকুলার আগের মানে কাহিনী, প্রিকুয়াল এটা আসলে। যদি ড্রাকুলা আপনি নাও পারেন তারপরেও এটা পড়তে পারবেন, কিন্তু আসলে আমার মনে হয় কি ড্রাকুলাটা অনেকেই পড়েছে, এবং ড্রাকুলা যারা পড়েছে তাদেরই আসলে এই বইটা পড়ার জন্য ইন্টারেস্ট জাগবে, যেমন আমার জেগেছে। আমি তো ড্রাকুলা আগেই পড়েছি, এবং ড্রাকুলা শুধু না, ড্রাকুলা রিটার্নস, তারপর ড্রাকুলা দি আনডেড, এগুলি সবই আমার পড়া হয়ে গেছে, এখন এই বইটা বের হয়েছে। তো এই বইটা হচ্ছে ইন্টারেস্টিং বলবো, অবশ্যই বললাম না যে ড্রাকুলা অনেক ভালো লাগে আমার কাছে, ওটা ভালো লেগেছে কাহিনী, 3টা বই আমার ভালো লেগেছে। তো এটার ফ্ল্যাপের কাহিনীটুকু আমি পড়ে নিচ্ছি। ড্রাকুলা। এক নামে বইটিকে সবাই চেনে, অতি প্রাকৃত সাহিত্যের সবচেয়ে বিখ্যাত বই। কিন্তু আপনি কি জানেন যে বইটির মূল পাণ্ডুলিপি থেকে প্রথম 101 পৃষ্ঠা বাদ দিতে হয়েছিল সম্পাদকের কথায়? কি ছিল 101 পৃষ্ঠায়? ড্রাকুলাস গেস্ট নামের ছোট গল্পটি কি আসলেই ড্রাকুলা বইটির অংশ? স্টুকার পরিবারে হুট করে এলো এক রহস্যময় আয়া, যার নাম এলেন ক্রন। ব্রামকে খুবই ভালোবাসত এলেন, কিন্তু এলেনের আচরণ বেজায় রহস্যময়। ওর বয়স বাড়ে না কেন, মাঝে মাঝে কোথায় হারিয়ে যায় ও। ব্রামের বড় ভাই থর্নলির আচরণও বেজায় অদ্ভুত। ব্রামের বোন মাতিলদা সবসময় নজর রাখে এলেন ক্রনের উপর। 7 বছর বয়স পর্যন্ত বেজায় অসুস্থ ছিল ব্রাম, তারপর হুট করেই একদিন ভালো হয়ে গেল সে। ওকে কি ডাক্তার সুস্থ করেছিলেন, নাকি এর পিছনে এলেন ক্রনের হাত আছে? গভীর রাতে এলেনের পিছু নিল ব্রাম আর মাতিলদা। ওরা দেখতে পেল ভয়ঙ্কর কিছু দৃশ্য। তারপর এক রাতে হঠাৎ করে স্টোকারদের বাড়ি থেকে চলে গেল অ্যালেন ক্রন, আর কোনো খোঁজ পাওয়া গেল না ওর। কিন্তু ও কি আসলে ব্রামদের ছেড়ে চলে গেছিল? বহু বছর পর প্যারিস অ্যালেনকে দেখলো মাতিলদা। অ্যালেন ঠিক আগের মতোই আছে, বয়স একদম বাড়েনি। থর্নের স্ত্রী এমিলি হুট করে রহস্যময় আচরণ শুরু করলো। কে এই অ্যালেন ক্রন? ড্রাকুলার সাথে কি ওর কোনো সম্পর্ক রয়েছে? এক অদ্ভুত রহস্যের পিছনে ছুটে চলল ব্রাম, মাতিলদা আর থর্নলি। ওদের সাথে যোগ দিলেন অতিপ্রাকৃত ব্যাপারে বিশেষজ্ঞ মিস্টার আর্মিনিয়াস ভামব্রে। কি নাম ভামব্রে! ওরা কি পেরেছিল সেই রহস্যের সমাধান করতে? জানতে পারুন ব্রাম স্টোকার্স ড্রাকুলা বইটির অফিসিয়াল প্রিকুয়েল ড্রাকুল। আচ্ছা, ঠিক আছে, যে বললাম না যে প্রিকুয়েল এটা, এবং প্রিকুয়েল অবশ্যই আপনার সিকুয়েল না পড়লেও প্রিকুয়েল আপনি পড়তে পারবেন। হ্যাঁ, যদিও আমি বললাম না, যেমন এখানে লিখেছে যে ড্রাকুলা এক নামে বইটিকে সবাই জানে, আসলেই ওই বই আসলে সবারই মানে বেশিরভাগ মানুষেরই পড়া হয়েছে, বিশেষ করে যারা অতিপ্রাকৃত কাহিনী পছন্দ করে তারা তো অবশ্যই পড়েছে। তো সেই হিসেবে আমি মনে করি মানে এটা প্রিকুয়েল হলে সবার পরেই পড়া হবে। তো এই বইটা নিয়ে আসলে আমার ইন্টারেস্ট বেশি ছিল যখন থেকে শুনেছি যে ড্রাকুলা। আমি বললাম মালা ড্রাকুলার আরেকটি কি মানে আরো কোনো পর্ব আছে? কারণ বললাম না যে ড্রাকুলার যতগুলো বই ছিল, এই ব্রাম স্টোকার যেটি মানে তারপরে এটা কি, হ্যাঁ ডেকোর স্টোকার, উনি তো মানে ওই যে ড্রাকুলা দি আনডেডটা লিখেছিলেন। তো মানে ওনাদের কোনো বই থাকলে আমি চেষ্টা করি যে বইটা মানে পড়তে, মানে ড্রাকুলাকে নিয়ে আসলে। ড্রাকুলা আমার ভালো লাগে, যেটা সত্যি কথা। যেমন অতিপ্রাকৃত কাহিনীর মধ্যে যেমন একটা আছে না, নেকড়ে মানব, এই ব্যাপারটা না আমার কাছে কেন জানি বিরক্ত লাগে, এবং নেকড়ে মানব নিয়ে আসলে আমি কোনো মুভি বা বইও মানে পড়ি না, মুভি দেখিনি এবং ভালো লাগে না, কিন্তু ড্রাকুলাটা আবার সেই জায়গায় আমার খুব ভালো লাগে।
এটা হলো একটা অদ্ভুত ব্যাপার। তো এই বইগুলি ছিল, মানে এই বইগুলি আমি কিনেছি 55% ডিসকাউন্টে, আমি মাত্র 1190 টাকায় এই বইগুলো পেয়ে গেছি। তা আমি বলবো হ্যাঁ, অবশ্যই আমার লাভই হয়েছে। আর বইগুলোর প্রোডাকশন, চিরকুটের প্রোডাকশন নিয়ে তো আমি বললাম, আমি সবসময় আমার চিরকুটের প্রোডাকশন নিয়ে আমি খুবই খুশি। সবসময় আমি বলি যে আমার একটা অবসেশন আছে, চিরকুটের বই মানেই তাদের প্রোডাকশনটা ভালো হবে, কারণ তাদের দেখা যায় যে প্রচুর সুন্দর হয়, তাদের কাগজগুলো ভালো থাকে এবং তাদের বইগুলো লেখাও হয়। যেমন অনুবাদক যেই থাকে, যদি মানে অনুবাদ হয়, তাহলে দেখা যায় তাদের এমন অনুবাদক রয়েছে যারা সুন্দর করে কাহিনীটাকে অনুবাদ করে এবং মৌলিক কাহিনী যেগুলি তারা মানে বের করে, সেগুলো দেখা যায় অনেক ভালো হয়। এবং সবচেয়ে বড় কথা, তাদের যে বাইন্ডিং, প্রচ্ছদ, এগুলি খুব ভালো হয় আমার কাছে, যে কারণে আমি ভালো। এবং সবচেয়ে বড় যেটা, সেটা হচ্ছে বানান ভুল খুব কম হয়, যেটা আসলে বেশিরভাগ প্রকাশনীতে দেখা যায় যে বানান ভুল, উল্টাপাল্টা লেখা বিরক্তিকর লাগে, কিন্তু এটা আসলে চিরকুট প্রকাশনীতে, মানে চিরকুট প্রকাশনীতে আসলে অনেক কম। তাই বললাম না, তাদের আসলে অনেক দোষ, সেজন্য যেমন দেরি করে বই বের করা বা তাদের খারাপ ব্যবহার, হ্যাঁ সেটা অনেক সময় দেখা যায় মানে বাদ হয়ে যায়, কারণ ও বই ভালো দেয়। তবে হ্যাঁ, খারাপ ব্যবহারটা আসলে করা উচিত না, যদিও আমি কখনো, আমার সাথে তারা কখনো খারাপ ব্যবহার করেনি বা এমন পরিস্থিতি আমি পড়িনি, তাই আমি বলতে পারবো না আসলে কি রকম ব্যবহার করে। তো আচ্ছা, এই বইটা যদি বলি, দ্য ম্যান মেড অফ স্মোক, এটা আমার কাছে, এই যে এটার প্রচ্ছদটা খুব সুন্দর, যে স্মোক উঠছে, স্মোকের মধ্যেই কিন্তু স্মোক লেখাটা, এটা খুব সুন্দর লেগেছে। এবং একটা বাসা, জানি না এটার অবশ্য কাহিনী কি, এটা তো পড়লেই বুঝবো। এই গাড়ি, তারপরে আবার উপরে লাইট। আচ্ছা, এটা ব্ল্যাক কালারের। তারপরে যে দ্য বোরড, এটার ইয়েটা না, মানে আমার কাছে ভালো লেগেছে। কেন ভালো লেগেছে আমি জানি না, মানে কালো আর অ্যাশ কালার, এবং এই যে চিকচিক করতেছে না এই কাগজটা, সম্ভবত এটার কারণে আমার ভালো লেগেছে, দেখতে সুন্দর লাগছে। এই যে হংকং শহর, এটাও চিকচিক করছে। তারপরে আছে যে হলো যে ক্রিস কার্টার, যে জেনেসিস যে বইটা, হ্যাঁ এই বইটা। এখন জেনেসিস আসলে কি, জেনেসিস মানে আমি আসলে জানি না। জেনেসিস নিয়ে দেখলাম বই আছে অনেক কিছু, অনেকগুলো, মানে অনেক, মানে জেনেসিস নিয়ে অনেক বেশ কয়েকটা বই আছে। আমি গুডরিডসে যখন সার্চ দিয়েছিলাম তখন আর কি এসেছে, সম্ভবত সেগুলো নন ফিকশন, আমি ঠিক জানি না। আমি তো ফিকশন বই পড়ি, পড়লে হয়তো অনেক কিছু জানা যেতে পারে। তো এখানে আছে, এটার প্রচ্ছদটা না সুন্দর লেগেছে, ব্ল্যাক আর একটা মানে, এটা কি কফি কালার, হ্যাঁ ভালোই লেগেছে। আর যেটা ড্রাকুল, সেটা তো আছেই, ড্রাকুলারের বাড়ি, এই যে ক্রুশ, সেটা তো থাকবেই, ক্রুশ দিয়ে তো ড্রাকুলাকে মারে, বাদুর যেটা নাকি ড্রাকুলা হয়ে যায় সুযোগ বুঝেই। আর এটা কি ড্রাকুলা? আল্লাহ, এটা না আমি প্রথমে খেয়াল করিনি, এখন খেয়াল করলাম, সত্যি কথা। আবার গাছ, কবর, সারি সারি, এই যে আবার এখানে এটা থমস্টন, আর এই যে বাসা, দুর্গটা, এটা কি? এটাও আমি এখন মানুষ, মানে আসলে মানে জিনিসটা এমন ভাবে করা হয়েছে না, হঠাৎ করে বোঝা যায় না। তো এইখানে যে জিনিসটা আমি খেয়াল করলাম, প্রতিটা বইতে না ব্ল্যাক কালারের আধিক্য রয়েছে, ব্ল্যাক আর ধূসর। যেমন এখানে একটু ধূসরটা বেশি, কিন্তু এই যে ব্ল্যাক, আবার ব্ল্যাক, হ্যাঁ পিছনে, আর এগুলো তো সবই ব্ল্যাক, এই যে মানে ব্ল্যাকটাই বেশি, ব্ল্যাকের সাথে কফি। এই যে এখানে আবার ব্ল্যাক আর ধূসর, যেরকম এই যে ড্রাকুলাতে করেছে, সরি ড্রাকুলা না, ড্রাকুল, ওই একই আর কি, আকার আর আকার আছে আর আকার নাই। আর এটাতেও সেরকম কালো। তা আমি একটা কথা বলবো, যেটা সেটা হচ্ছে অ্যাকচুয়ালি মাঝে মাঝে দেখা যায় কি, চিরকুট যখন পরপর একসাথে কয়েকটা বই বের করেন না, তখন দেখা যায় কি সেগুলোর বেশিরভাগ প্রচ্ছদ না একই রকম থাকে। এই জিনিসটা আমি ঠিক বুঝি না। যেমন আমি মাঝখান থেকে একবার বই কিনেছিলাম, তো সেখানে যে কসুকে কিন্দাইচি সিরিজের কিছু বই ছিল, তা আমি প্রায় ৩টা বই কিনেছিলাম কসুকি কিন্দাইচি সিরিজে, সেখানে সেটার সাথে ওই বইটা কিনেছিলাম, ওই যে, আরে নামটা ভুলে গেছি, ওটা সেটা হচ্ছে কেইগো হিগাশিনের বই। ওটা আমার কাছে, ও দ্য হাউস হোয়ার আই ডাইড ওয়ান্স। আমি তো বলি নামটা এত সুন্দর, আমি কিভাবে ভুলে গেলাম। তো সেই বইটা মানে, এইগুলি দেখলাম কি এই 4টা বই মানে একসাথে বের হয়েছে, দেখে কি 4টারই না একই রকম প্রচ্ছদ। তা আমার কথা হলো যে ওই বইটা তো সম্পূর্ণ আলাদা, সেটা ছিল কেইগো হিগাশিনের বই, যেটা যে দ্য হাউস হোয়ার আই ডাইড ওয়ান্স। আর ওই 3টা তো আলাদা, কুসুকি কিন্দেচি সিরিজের। হ্যাঁ, তাই একই রকম প্রচ্ছদ কেন? মানে সবই ছিল, মানে প্রচ্ছদ একরকম না, মানে তাদের ইয়াটা যে ছিল, যে কালার যেটা, মানে ওই ওটা ছিল বাঁশপাতার, তখন না বাঁশপাতার মানে প্রচ্ছদ বানানো হয়েছিল। তা ওইটাও বাঁশপাতা ছিল, মানে চারোটাই বাঁশপাতার ছিল এবং চারোটার কালার একই ছিল, যেহেতু বাঁশপাতার। যদিও আমার কাছে ভালো লেগেছিল, কিন্তু মনে হলো কি যে একই রকম। তো সেই রকম না, মানে একই সাথে বের হয়েছিল বই 4টা। তো এখানে আবার দেখা গেল কি যে যে এই 4টা বই একসাথে বের হচ্ছে, এখানে কালারটা দেখেন, যে কালো আর সাদা, বা মানে অ্যাশ আর এই যে কফি, মানে এই কালার গুলি কিন্তু ঘুরে ফিরে এসেছে। ওইটা আমার মনে হয় মাঝে মাঝে এমন হয়, কিন্তু হ্যাঁ এটা ঠিক, আমি বলবো যে প্রস্তুতগুলি কিন্তু বাজে না, মানে আমার কাছে অন্তত ভালো লেগেছে। অনেক মিল থাকতেই পারে, কিন্তু দেখতে তো সুন্দর লাগছে। তো এই 4টা বই আমি নিয়েছি। এখানে তো 3টা তো থ্রিলারই, একটা সিরিয়াল কিলিং নিয়ে লেখা, একটা হংকং এর অপরাধ নিয়ে লেখা, আরেকটা হচ্ছে সাইকোলজিক্যাল থ্রিলার, এবং আরেকটা হচ্ছে
অবশ্যই অতি মানে পাখিত কাহিনী। তো এটা ঠিক যে জনরা কিন্তু চারটার একটা 4 ধরনের, এটা একটা মজার ব্যাপার, কিন্তু ঘুরে ফিরে সবই কিন্তু থ্রিলার, কারণ এই 4টা বইতে আসলে থ্রিল রয়েছে। তো এই ছিল আমার বই। আমি জানি না 55% ডিসকাউন্টে আর কে কে নিয়েছেন বই। আমি তো একদম যখন দেখেছি তখনই সাথে সাথে আমি বাংলা বাজার বুকসে নক দিয়েছি, এবং হ্যাঁ তারা বই খুব ভালো ছিল বইয়ের সাথে, এবং তারা 4টা আমাকে ইয়েও দিয়েছে, 4টা বুকমার্ক, সুন্দর সুন্দর বুকমার্ক। 2টা আর কি বিড়াল বুকমার্ক দিয়েছে, আর 2টা দিয়েছিল, একটা ছিল ড্রাকুলার সাথে এবং আরেকটা ছিল সম্ভবত, আমি ঠিক মনে নেই এটা সেটা জেনেসিসের সাথে ছিল নাকি, না সরি সেটা ছিল দ্য বোর্ডের সাথে, হ্যাঁ মনে পড়েছে। আর ড্রাকুলা আরেকটা জিনিস দেখায়, সুন্দর একটা জিনিস প্রথমে ভালো মনে পড়েছে এখন দেখাই, সেটা হচ্ছে বইয়ের ভিতরে এটা ছিল, এটা হচ্ছে ব্রাম স্টোকারের সময় ডাবলিন ও ইউরোপ 1847 থেকে 1868। দারুণ না? আমার কাছে বইটা, আমি না যখন বই মানে আনি অর্ডার করে, তখন আমি সবসময় না বইগুলো আনার পরে ছবি তোলার মধ্যে দেখা যায় কি খুলে দেখি, কারণ অনেক সময় দেখা যায় যে ভিতরে কিছু না কিছু থাকে, হয়তো ক্যারেক্টার কার্ড থাকে বা বুকমার্ক থাকে বা এরকম মানে ম্যাপ থাকে এবং চিঠিও থাকে। একদম একবার তো আমি চিঠিও পেয়েছিলাম পিডিএ ক্যামেল বইয়ের সাথে। তো এই জিনিসটা খুব মজার লাগে আমার কাছে, যে বইয়ের ভিতরে এগুলো ঢুকানো থাকে, তো তখন ওগুলি বের করেও আমি ছবি তুলি, আমার কাছে অনেক ভালো লাগে। তো এই ছিল আমার 55% ডিসকাউন্টে কেনা বই, এবং আমার কাছে মনে হয় যে 4টা বই আমার কাছে অনেক ভালো লাগবে। বললামই তো চিরকুট প্রকাশনী বইগুলি ভালোই হয় বেশিরভাগ সময়, এবং আমার পছন্দ মতো জনরা এবং কাহিনী সঙ্গে পড়ে আমার মনে হয়েছে যে বইগুলো ভালো লাগবে। তো আপনারা এই বইটার মধ্যে কোন বইটা রিভিউ আগে চান? যে বইটা রিভিউ আগে চাইবেন সেই বইটা রিভিউ কিন্তু আমি আগে নিয়ে আসবো। আমি তো বললামই যে এখন হয়তো আমি বিভিন্ন কাজের কারণে সময় একটু কম পাই, কিন্তু আমি কিন্তু চেষ্টা করব যে মানে বইগুলো পড়ে তাড়াতাড়ি করে রিভিউ দেওয়ার। এখন দেখি, কারণ এই বইগুলি দেখে আবার মনে হচ্ছে কি যে আগের বইগুলির কথা, এমন একটা অবস্থা আছে আগের বইগুলির কথা ভুলেই যাচ্ছি, নতুন বই যেগুলি কিনি সেগুলি পড়ার আগ্রহ জাগে, এই হয়েছে অবস্থা। তো যে বইটা রিভিউ চান সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। তো আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন, কারণ আপনাদের ভালোবাসাতেই আমার চ্যানেলটি এগিয়ে যাবে, আর আমি আরো বেশি বেশি সুন্দর সুন্দর ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসার জন্য চেষ্টা করব, মানে চেষ্টা তো সবসময় করছি। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের যদি কিছু জানার থাকে বা যদি কিছু বলার থাকে বা যদি কোনো বই রিভিউ চান, সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানিয়ে দেবেন। আর আমি আবারও ফিরে আসবো আরো একটি নতুন ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য অনেক বেশি দোয়া করবেন। হয়তো ভাবতে পারেন হঠাৎ করে এমন ছোট বাচ্চাদের মতো সাজ নিলাম কেন? ছোট বাচ্চাদের মতো সাজ না, অ্যাকচুয়ালি অনেক আগে আমি এরকম একটা ক্লিপ লাগিয়েছিলাম, ক্লিপ লাগিয়ে আমার মনে হয় যে আমি রিভিউ দিয়েছিলাম। তো আজ যখন আমি আবার একটু ওই টাইপের ড্রেস পরেছি একটা টাইপের, তা আমার মনে হলো কি আবারও সে আগের মতো একটু সাজি, আগের একটা সময় মানে অতীতের একটা সময় আমি একটু ফিল করি। আমার কাছে মনে হচ্ছে কি যে সেই আগের মতোই আমি আছি। বিয়ের আগে যেরকম মানে বেশি মজা করতাম, মানে যে এরকম এরকম দুষ্টুমি মার্কা বা বাচ্চা মার্কা সাজ দিতাম, বা মানে মানে একটু উড়াধুরা ছিলাম না তখন একটু, অবশ্য উড়াধুরা কখনোই বেশি ছিলাম না, মানে মজা একটু চঞ্চল বেশি ছিলাম। তো মনে হলো কি সেরকমই হয়ে গেছি। তাই আপনাদের সাথেই মানে যে সেই জিনিসটা শেয়ার করলাম, বই রিভিউ দিতে এসেই আর কি সেই সাজটা দিলাম, যেহেতু আমি বই রিভিউ এর আগে এভাবে দিয়েছি, সেজন্যই ভাবলাম যে এবার হ্যাঁ এটা ঠিক যে এবার একটু সাজটা হয়তো বেশি, আমি আগে কম সাজতাম এখন একটু বেশি সাজি, এই পার্থক্য। তো আপনারা ভালো থাকবেন, বেশি কথা বলে ফেলেছি আজকে। তো আমি আবারও নিয়ে আসবো নতুন ভিডিও, এবং ততদিন পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। বেশি বেশি বই পড়ুন, সুস্থ সুন্দর সভ্য পৃথিবী গড়ুন। আল্লাহ হাফেজ।